এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু হত্যার মতো জেল হত্যায়ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা, ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মূল হোতা। বিএনপির রাজনীতি চিরতরে বন্ধের প্রত্যয় নেতাদের। ৪৭ বছর আগে রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনকের ঘনিষ্ঠ সহচর, বাঙালির মুক্তি সংগ্রামের প্রবাদ পুরুষ, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে। বছর ঘুরে ফিরে আসা ইতিহাসের নজিরবিহীন ভয়ানক সে ঘটনার দিনে ভোরের আলো ফুটতেই ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান শেখ হাসিনা। এরপর ফুল দেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সপরিবারে জাতির জনক হত্যা আর ৩ নভেম্বরের জেল হত্যা একই সূত্রে গাঁথা। বিএনপিকে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির মূল হোতা দাবি করে শেখ হাসিনার নেতৃত্বে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধের প্রত্যয় জানান ক্ষমতাসীন দলের সেকেন্ড ইন কমান্ড। বিএনপি হচ্ছে হত্যা ষড়যন্ত্রের রাজনীতির হোতা এবং তারাই আসলে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, ২১শে আগস্টের হত্যাকাণ্ড, এগুলো তাদেরই কাজ। এরপর বনানী কবরস্থানে ফুল দিয়ে জাতীয় চার নেতাকে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা জানান ১৫ আগস্ট কাল রাতে নিহতদের কবরেও। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, শুধু বঙ্গবন্ধু হত্যা নয়, জেল হত্যায় জড়িত তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। আর বিএনপির প্রতিষ্ঠাতার মতো মানবাধিকারের চরম লঙ্ঘন অব্যাহত রাখেন বেগম জিয়াও। এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কার্যত জিয়া রহমানের হাতে, কারণ তখন কার্যত জিয়া রহমানেই ক্ষমতায় বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল জিয়া রহমান। চরম মানবাধিকার লঙ্ঘন জিয়া রহমানের হাতে সংগঠিত হয়েছে। পরবর্তীতে যা বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছে জ্বালাও পোড়ার রাজনীতির মাধ্যমে, ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বনানী কবরস্থান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জেল হত্যা মামলার রায় কার্যকর এবং নেপথ্যের কারিগরদের চিহ্নিত করতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন ৪ নেতার পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কমিশন গঠন এবং বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। সময় গড়িয়ে ঠেকেছে ৫৩ বছরে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের ৩টি রাজবন্দি সেল বহন করে চলেছে ১৯৭৫ সালের ৩ নভেম্বরের ভয়াবহ স্মৃতিকে। জাতির পিতার অবর্তমানে যাদের দূরদর্শী নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে জয় মুকুট ছিনিয়ে এনেছে জাতি, সেই ৪ নেতা জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বন্দী অবস্থায়। আদর্শ আর নীতির কাছে মাথা নত না করা মহান রাজনীতিবিদদের শরীর ছিন্ন ভিন্ন হয়েছে ঘাতকের বুলেটে। বছর ঘুরে ফিরে আসা দিনটির স্মরণে বুধবার পুরাতন কেন্দ্রীয় কারাগারে ৪ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ৪ নেতার পরিবার বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যায় নেপথ্যের কুশীলবদের মুখোশ জনগণের সামনে উন্মোচনের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি জানান। বিদেশের মাটিতে আত্মগোপনে থাকা এসব খুনিদের ফিরিয়ে দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তারা। বিশ্বের বৃহৎ রাষ্ট্র যারা গণতন্ত্র, মানবতার কথা বলে, তাদের প্রতি আমাদের জাতীয় ৪ নেতার পরিবারের পক্ষ থেকে আহ্বান যে আপনাদের ওখানে এই খুনিরা লুকিয়ে আছে, তাদেরকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। যেহেতু বিচার প্রক্রিয়াটা দেরি হয়েছিল, তাই অনেক তথ্য প্রমাণ এগুলো নষ্ট হয়ে গেছে। তাই যারা সরাসরি জড়িত ছিল তারাই শুধু সাজাপ্রাপ্ত হয়েছেন। যারা নেপথ্যে ছিলেন কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, তাদের মুখোশ উন্মোচিত হয়নি। সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা প্রয়োজন, সবকিছু বের করে নিয়ে আসা প্রয়োজন। এখানে নৈপথ্যে কারা ছিল, কিভাবে কি হয়েছে, আমি মনে করি সবকিছু জানার আমাদের অধিকার আছে। আসাদুজ্জামান খান কামাল জানান, জেল হত্যার পিছনের কুশীলবদের চিহ্নিতের প্রক্রিয়া হিসেবে কমিশন গঠন করা হবে শিগগিরই। যারা যেখানে আছেন তাদেরকে আমরা আনার প্রচেষ্টা অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রী সেইটা আমলে নিয়েই তার ব্যবস্থা করছেন। আপনারা খুব শীঘ্রই সেটারও আপনারা দেখবেন। বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পৃথিবীর ইতিহাসের নৃশংসতম এই জেল হত্যার পরে ৪ নেতার মরদেহ খুনিরা ফেলে রেখেছিল এখানে।
যতক্ষণ না তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যার নেপথ্যের খুনিদের মানুষের সামনে নিয়ে আসার দাবি জানিয়েছেন তাদের পরিবার। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায়ের নাম জেল হত্যাকাণ্ড। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর ওই বছরের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, AHM কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। ভয়াল সে রাতে একই কারাগারে বন্দী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধুর পর তার ঘনিষ্ঠ 4 সহযোদ্ধাকেও হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামারুজ্জামানকে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় 4 নেতাকে। জেলখানার ভেতরে গুলি করে ও দ্বিতীয় দফায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের, যা মনে করে এখনো শিউরে ওঠেন একই কারাগারে বন্দী থাকা প্রত্যক্ষদর্শীরা। সেই গুলগুলিতে উঠতে চেষ্টা করি, যখন গোলাগুলি শুরু হয়ে যায় তখন আমি ওইখান থেকে নিচে পড়ে যাই। কয়েক সেকেন্ডের গুলি হবে, আমার কাছে মনে হচ্ছে অনেকক্ষণ। ওরা চলে যাওয়ার পরে গোঙানির শব্দ শুরু হয়, একটা চিৎকার শুনতে পাই। সেই চিৎকারটা ছিল ক্যাপ্টেন মনসুর আলীর। ডবল মার্চ করে এসে একদম সরাসরি ভিতরে ঢুকে বেয়ানেট চার্জ করে ওই ড্রেন দিয়ে দেখো 4 জনের রক্ত গড়ে গড়ে একদম 1 নম্বর রুম, 2 নম্বর রুম, 3 রুমে একদম ইয়া পর্যন্ত চলে গেছে, নালা দিয়ে। তখন আমরা মনে নিশ্চয় দেখলাম যে মারা গেছে। মারছে দেখে হয় ঘরে নেলে বাইরে। আমরা তো আশা রইলাম শেষ দেখাটা দেখি তাদের। আমরা দেখতে পারলাম না। পরে যখন জিজ্ঞেস করলেন কি, না এটা উপর থেকে অর্ডার দিয়েছে, জেল খেলে দেখা যায় উত্তেজনার সৃষ্টি হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগোতে না পারে সেজন্যই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া 4 জাতীয় নেতাকে হত্যার পরিকল্পনা করেন খন্দকার মোশতাক আহমদ ও তার দোসররা। ইন্টার নীল নকশার মূল নায়ক হল জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যা সঙ্গেতে শুরু জাতীয় 4 নেতা সব হত্যার মূল নায়ক। 1975 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপ কারা মহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে জেল হত্যার পর 21 বছর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে। 2004 সালের 20 অক্টোবর মামলার রায় হয়। রিসালদার মুসলিম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও LD আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি সৈয়দ ফারুক রহমান সহ 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওমর ইনান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বরিশালে বিএনপির গণসমাবেশ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দুদিন আগেই ভোলা বরিশাল রুটে লঞ্চ বন্ধ করা হয়েছে। কাল থেকে শুরু হবে পরিবহন ধর্মঘট। তবে কর্মসূচি সফল করতে মরিয়া নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সমাবেশ বানচাল করতেই ধর্মঘট দেয়া হয়েছে। এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। অপূর্ব রিপোর্ট। মঞ্চ তৈরির কাজ চলছে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে। 5 নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে লাখো মানুষের জমায়েতের টার্গেট বিএনপির। ইতিমধ্যে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। তবে সমাবেশের 1 সপ্তাহ আগেই বাস ও 3 হুইলার মালিকরা ভিন্ন ভিন্ন দাবিতে 4 ও 5 নভেম্বর ধর্মঘটের ডাক দেয়। এরপর বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও ভোলা রুটের স্পিডবোট বন্ধ করে দেয়া হয়। অনেক জার্নি করে আসছি, সকালবেলা আসছে, আইসাতেই লঞ্চ নাই। এখন একটা ভোগান্তিতে পড়লাম, এটা একটা কষ্টকর। ব্যাপক মানুষের সমাগম ঠেকাতে আওয়ামী লীগ সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে বলে দাবি বিএনপির। আমরা বিশ্বাস করি এই সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের লোকজন এখানে সমাবেশ হবে। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আওয়ামী লীগের সংগঠনগুলো মাঠে রয়েছে। অন্যদিকে ভোটের আমেজে বিএনপির রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচন হবে আগামী 27 ডিসেম্বর, জানিয়েছেন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নির্বাচন ভবনে বসে ইসির নবম সভা। আলোচনায় ছিল রংপুর সিটি নির্বাচন আর স্থানীয় সরকার পর্যায়ের বেশ কিছু নির্বাচন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কমিশন সভায় যোগ দেন নতুন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানতে চাওয়া হয় নির্বাচনের ডামাডোলের বাস্তবতায় সামনের দিনগুলো কতটা চ্যালেঞ্জের। সচিবের সাফ জবাব, সরকারি দায়িত্ব পালন করবেন আইন মেনেই। সরকার ব্যবস্থায় বাংলাদেশের প্রত্যেকটি দল, প্রত্যেক ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই নির্বাচন কমিশনের প্রত্যাশা। আইনগতভাবে সকল কিছু প্রস্তুত থাকবে। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তারিখ 27 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে কমিশন সভায়। 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং ভোট কেন্দ্রের সময় পর্যবেক্ষণের জন্য সিসিটিভি থাকবে। এছাড়া 4টি পৌরসভা নির্বাচন এবং তার সাথে আরও 11টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 29 তারিখ এবং পৌরসভা নির্বাচনগুলোতে সিসিটিভি থাকবে এবং সকল নির্বাচনই মূলত ইভিএমে অনুষ্ঠিত হবে। সোমবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল 8:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কর ফাঁকি, অর্থ পাচার ও জামাতা ডেভিড বার্গম্যানের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে 50তম সংবিধান দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কর ফাঁকি ও অর্থ পাচার নিয়ে প্রশ্ন করলে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি ডক্টর কামাল। এমনকি জামাতা ডেভিড বার্গম্যানের বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের পক্ষে লেখার বিষয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার মন্তব্য চাওয়া হলেও তিনি প্রশ্ন না বোঝার অজুহাতে সাংবাদিকদের এড়িয়ে যান। তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে প্রশ্নের উত্তরে ডক্টর কামাল বলেন, এটি অবস্থা ও পার্টির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আপনি নাকি বিদেশে টাকা পাচার করেছেন, এরকম বলা হচ্ছে আর কি। বিদেশি এগুলো আমি এখানে কিছুই বলবো না। সরকারের অধীনে কি আপনি নির্বাচনে যাবেন কিনা? এটা অবস্থার উপরে নির্ভর করবে, পার্টি সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। গত মৌসুমের চেয়ে কেজি প্রতি চাল 2 টাকা আর ধান 1 টাকা বেশি দরে কেনার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু গেল বছরের চেয়ে চালের দাম প্রকার ভেদে বেড়েছে 12 থেকে 16 টাকা পর্যন্ত। সরকার নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা ধানের দর ঠিক করছেন নিজেদের মতো করে। চাষিদের অভিযোগ, একদিকে কম দামে ধান কিনছে, অন্যদিকে অস্বাভাবিকভাবে চালের দাম বাড়িয়ে মুনাফা লুটছে ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গেল নভেম্বরের শুরুতে নওগাঁর মোকামে প্রতি কেজি মোটা চাল বিক্রি হয়েছে 43 থেকে 45 টাকায় আর সরু চিকন 60 থেকে 65 টাকায়। কিন্তু বছর ঘুরে সেই চালের দাম ঠেকেছে মোটা 55 টাকা আর চিকন 75 থেকে 80 টাকায়। সরকার এবার 42 টাকা কেজিতে চাল আর ধান 28 টাকা কেজিতে কেনার ঘোষণা দিয়েছে। তারপরও ব্যবসায়ীরা ধান কিনছেন কম দামেই। চাষিদের অভিযোগ, ধানের দর না বাড়লেও চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ানোর মুনাফা পুরোটাই যাচ্ছে মিল মালিকদের পকেটে। 10-15 টাকা করে কেজি প্রতি বেশি দিয়ে চাল কিনে খাই, তা আমরা কোথায় কি অবস্থায় যাই? আমাদের আয় তো বাড়েনি। এখন ধানের বাজার 1180 অথবা 1200 টাকা পড়ে, কিন্তু বাজারে চালের দাম এখন 50 থেকে 55 টাকা কেজি লাগে সর্বনিম্ন। ধানের দাম কিন্তু বাড়তি না, চালের দাম বাড়তি। কিছু ব্যবসায়ী আছে, তারা তাদের মুনাফা করার জন্য তারা একত্রভাবে এই কাজটা করতেছে। অভ্যন্তরীণ বাজার থেকে ধান চাল সংগ্রহে সরকারের বেঁধে দেওয়া দরের সুফল কৃষকরা পাচ্ছে না বলে দাবি কৃষক নেতার। এখানে কৃষকের কোনো মুনাফা নাই, বরঞ্চ সরকার এমন একটা নীতি গ্রহণ করলো যে নীতির ফলে এখানে যারা ব্যবসায়ীরা যারা আছে, যারা প্রভাবশালী ব্যবসায়ী, তারাই মূলত লাভবান হবে। তবে ধান ও চালে অধিক মুনাফা করার অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। 10-15 দিনের মধ্যে ধানের বাজার স্বাভাবিকভাবে হয়ে আসবে, তখন ইনশাল্লাহ সরকার চাল পাবে বা সরকারকে আমরা অতীত সহযোগিতা করছি, এখনো সহযোগিতা করতে চাই। চলতি মৌসুমে সরকার মঙ্গলবার অভ্যন্তরীণ বাজার থেকে 5 লাখ মেট্রিক টন চাল আর 3 লাখ মেট্রিক টন ধান কেনার ঘোষণা দেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চিনির বাজারের অস্থিরতা শিগগিরই কাটবে, সরকার নির্ধারিত দামেই মিলবে, আবারও এমন আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী। বললেন, আবারও সমন্বয় করা হবে সয়াবিন তেলের দাম। আর সংকট কাটাতে কানাডা থেকে আনা হচ্ছে গম। আটা, ময়দা, ভোজ্য তেলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন আবারও তীব্র সরবরাহ সংকটের মুখে বাজার থেকে উধাও চিনি। এমন পরিস্থিতিতে অধিকাংশ নিত্যপণ্যই এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
এ অবস্থায় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের সভা বসে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির বাজার অস্থির। আশ্বাসও দিলেন শীঘ্রই মিলবে সরকার নির্ধারিত দামে। চিনির দামের উপরে প্রভাব পড়বে কি না পড়বে যতটা, তার চেয়ে বেশি হলো সাপ্লাইটা পাওয়া যাবে। যদি গ্যাস সাপ্লাইটা ঠিক থাকে, তাদের ফুল প্রোডাকশনে যেতে পারে, তাহলে অ্যাভেলেবিলিটি ইন দ্য মার্কেট যথেষ্ট হয়ে যাবে। তার ফলে আর এই সুযোগটা থাকলে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে ভোক্তারা পাবে। এদিকে আবারও বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। বলেন, গমের সরবরাহ বাড়াতে এবার কানাডা থেকে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেন থেকে আমরা আনতে পারলে পরে এটা স্টেবল করা যাবে, এই হ্যাঁ একটু কম হবে। আমরা কানাডা থেকে আনতে হচ্ছে, কোয়ালিটি ভালো, একটু স্লাইটলি দামটাও বেশি, কিন্তু তারপরেও কানাডা থেকে এনে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। বর্তমান বাজার পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনে মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামী জুনের শুরুতে উৎপাদনে আসছে 590 মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট 2 বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় গ্যাস বা আমদানি করা এলএনজি দিয়ে চালু হতে যাওয়া এই প্রকল্পে জ্বালানির সংকট হবে না বলে দাবি উদ্যোক্তাদের। এদিকে প্রকল্পটি পরিদর্শনে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিন এনার্জি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে মার্কিন ব্যবসায়ীদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটে বাংলাদেশও। নিয়মিত লোডশেডিংয়ের এই সময়ে নতুন কোনো কেন্দ্রের উৎপাদনের খবর বিদ্যুৎ খাতে সুবাতাসের মতোই। মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের সঙ্গে যৌথভাবে 590 মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট 2 বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে সামিট পাওয়ার। বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় সঙ্গে ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান ও জেনারেল ইলেকট্রিকের সিইও। যুক্তরাষ্ট্র নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এদেশের ব্যবসায়ীদের মতোই বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ চান তার দেশের ব্যবসায়ীরাও। And to see how U.S. companies can work together with Bangladeshi companies to help Bangladesh meet its energy needs and to make the transition from developing country to eventually developed country. So this is fantastic on many different levels. জ্বালানির জন্য প্রকল্পটি থমকে যাবে না বলে জানান সামিট গ্রুপের প্রধান। আর জেনারেল ইলেকট্রিকের সিইও বলেন, সর্বাধুনিক প্রযুক্তির এই কেন্দ্র থেকে পরিবেশ দূষণ হবে সর্বনিম্ন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইঞ্জিন G9H ইঞ্জিন দিয়ে তৈরি হচ্ছে, যেটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। এটা 62% এফিশিয়েন্সিতে চলবে ইনশাল্লাহ। তাতে করে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাসের ব্যবহার সর্বোত্তম হবে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। These plants have a very good contracting. Fuel is a pass-through. There is a sovereign guarantee. And what this does is that it brings in foreign investment from companies like GE. এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। ইউরোপ যুদ্ধের বাস্তবতায় জ্বালানি সংকটের কারণেই বিদ্যুৎ খাতে বিপাকে পড়ে বাংলাদেশ। এদিকে এই প্রকল্পের অগ্রগতি হয়েছে 92%। উৎপাদনের জন্য এখন বড় চ্যালেঞ্জ জ্বালানি। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী বছরের মাঝামাঝিতে প্রকল্পটি উদ্বোধনের জন্য শতভাগ নিশ্চিত তারা। সামিট গ্রুপ মেঘনাঘাট 2 প্রকল্প থেকে তাজর মাহমিদ, সময় সংবাদ। বিমানের এমডির রুম থেকেই ফাঁস করা হয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন। ওই কক্ষেই ফটোকপির সময় মোবাইলে ছবি তুলে নেন দফতরের কর্মী জাহিদ হাসান। পরে পরিকল্পনা অনুযায়ী সেই প্রশ্ন ফাঁস করে চক্র। গ্রেফতার 10 আসামির 9 জনের আদালতে দেয়া স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে এ তথ্য। আর পুলিশ বলছে, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকেরও দায় এড়ানোর সুযোগ নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ। নিয়োগ পরীক্ষার আগে এই কক্ষেই ফটোকপি করা হয় প্রশ্নপত্র। দায়িত্বে থাকা জাহিদ হাসান ফটোকপির আড়ালে প্রশ্নপত্রের ছবি তুলে নেন। পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায় নিয়োগ পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা দিতে গিয়ে বিষয়টি জানতে পারেন চাকরি প্রত্যাশীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই দিনই রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করে 5 জনকে। পরে এই চক্রের আরও 5 জনকে গ্রেফতার করা হয়। এই 10 জনের মধ্যে আদালতে দেয়া 9 জনের জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন ফাঁসের তদন্তের অগ্রগতি জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, প্রশ্ন ফাঁস হয়েছিল ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ থেকেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রতিটি নিয়োগের ক্ষেত্রে উচ্চ পদমর্যাদা কর্মকর্তাদের সমন্বয়ের প্রশ্নপত্র প্রণয়ন, প্রিন্টিং, সংরক্ষণ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা পরিচালনা করার জন্য একটা কমিটি গঠন করে থাকে। কিন্তু
তাদের উপস্থিতিতে যে রুমটিতে এমডি সাহেবের যে অফিস সহায়ক জাহিদ প্রশ্নটা ধারণ করে পাঠিয়ে দিলেন, এটা উচিত ছিল এই রুমে যারা দায়িত্ব ছিল দেখভাল করা, তারা সেটা সঠিকভাবে আমরা মনে করি করতে পারে না। পুলিশ বলছে প্রশ্ন ফাঁসে যারা সরাসরি জড়িত তাদের পাশাপাশি তদারকির দায়িত্বে যারা ছিলেন তাদের দায়ও পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে কেউ দায় এড়াতে পারবেন না। আমরা সকলের সাথেই কথা বলবো, অলরেডি অনেকজনের সাথে কথা বলছি, সবার সাথেই কথা বলবো এবং সকলের সাথে কথা বলে যার যেখানে দায় রয়েছে আমরা সব কিছুই এবং 164 যাদের নাম এসেছে সব কিছু বিচার বিশ্লেষণ করেই আমরা চার্জশিট প্রদান করব। অসাধু এই চক্রটির হাতে এর আগেও প্রশ্ন ফাঁসের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এছাড়া 2023 সালে 4,65,000 নতুন অভিবাসীকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার বিষয়েও পরিকল্পনা করছে দেশটির সরকার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কানাডার অভিবাসন মন্ত্রণালয়। দেশটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত কয়েক বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে কানাডা। চলতি বছর তা তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ব্যবসা ও স্বাস্থ্য খাতের মতো জায়গায় দক্ষ শ্রমিকের অভাব বেড়েই চলেছে। সম্প্রতি রয়টার্স প্রকাশিত তথ্য বলছে গত আগস্ট মাসে কানাডায় 9,58,500টি পদ খালি ছিল, আর দেশটিতে বর্তমান বেকারের সংখ্যা প্রায় 10 লাখ। তবে বেকারদের অধিকাংশই অদক্ষ হওয়ায় পদ খালি থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না তারা। রয়টার্স আরও জানায়, কানাডায় রেকর্ড সংখ্যক মানুষ অবসরে যাচ্ছেন। এছাড়া দেশটির সবচেয়ে দক্ষ ছাড়ছেন, যার কারণে ঝুঁকির মুখে পড়েছে সেখানকার ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় দেশের অর্থনীতিকে রক্ষা করতে বিদেশ থেকে দক্ষ শ্রমিক আনায় মনোযোগ দিয়েছে কানাডা সরকার। এক বিবৃতিতে দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালে রেকর্ড 5 লাখ অভিবাসী নেবে কানাডা। সেই সঙ্গে 2023 সালে 4,65,000 নতুন অভিবাসীকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনাও করছে দেশটির সরকার। তাদের আগের লক্ষ্যমাত্রার তুলনায় যা 4% বেশি, আর 2024 সালে লক্ষ্যমাত্রার চেয়ে 7.5% বেশি, অর্থাৎ প্রায় 4,85,000 অভিবাসীকে পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই সময়গুলোতে লেবার সংকট দেখা দিয়েছে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, ইন্ডাস্ট্রিগুলোতে। কানাডা হলো ইমিগ্রেন্টদের স্বর্গরাজ্য। কানাডার মতো দেশ পৃথিবীতে খুব কমই আছে, কারণ এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা, এখানে যদি আসতে পারে তাহলে খুবই উপকৃত হবে। খুবই আনন্দের ব্যাপার, বিশেষ করে আমরা যারা প্রবাসী, এই দেশে 5 লাখ মানুষ আসবে 2025 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো আমরা চাই যতটুকু সম্ভব বাংলাদেশ থেকে বেশি লোক আসবে। এটা আমাদের কমিউনিটির জন্য, আমাদের দেশের জন্য এটা খুবই ভালো হবে। চলতি বছর বেশি অভিবাসী নেয়ার কারণে দেশটিতে চলমান শ্রমিক সংকট কাটবে বলে মন্তব্য করেছেন কানাডার অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার। এদিকে কানাডায় শ্রমিক বাড়াতে অধিক পরিমাণে শরণার্থীদের আশ্রয় ও পুনর্বাসনে কানাডা সরকারের নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। বিরাট কোহলির বিরুদ্ধে নুরুল হাসান সোহানের আনা ফেক ফিল্ডিংয়ের অভিযোগ নিয়ে সরব ভারতীয় গণমাধ্যম। তবে সে অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশকে 5 রান দেয়া উচিত ছিল কিনা সে ব্যাপারে কোনো মতামত দেয়া হয়নি। ভারত বাংলাদেশ ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক এখন তুঙ্গে। ইন্ডিয়া টুডে, জি নিউজ বা আনন্দবাজারের মতো প্রথম সারির গণমাধ্যমে এই সংবাদ জায়গা করে নিয়েছে। সেখানে কোহলির করা ফেক ফিল্ডিংয়ের ছবিও প্রকাশ করা হয়েছে। ম্যাচ শেষে সোহানের অভিযোগের সূত্র ধরে দেশটির গণমাধ্যম এসব খবর প্রকাশ করে। এর আগে পাকিস্তানি ও বাংলাদেশি গণমাধ্যমেও জায়গা করে নেয় এই ফেক ফিল্ডিং বিতর্ক। লিটনের দুর্দান্ত শুরুর পর বাকিরা হাল ধরতে না পারায় হেরেছে বাংলাদেশ। 5 রানের হারে হৃদয় ভেঙেছে বাংলাদেশের দর্শকদেরও। খেলা দেখতে বসে একজন পারফেক্ট ফিনিশারের অভাব অনুভব করেছেন সাধারণ দর্শক। অ্যাডিলেইডে বাংলাদেশ ভারত ম্যাচের রং পরিবর্তন হবার সাথে সাথে পরিবর্তিত হয়েছে হাজার ক্রোশ দূরে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা। বৃষ্টি আসার আগে লিটনের দুর্দান্ত শুরু লাল সবুজকে জয়ের রেসে রেখেছিল।
বৃষ্টি থামার পর লিটন আউট হলে বাকিরা দায়িত্ব নিতে পারেনি। শান্ত, সাকিব, আফিফ, মোসাদ্দেক, রাব্বি হাতে উইকেট থাকলেও টি-20 সুলভ ব্যাটিং করে ছুটতে পারেনি আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে, যেটাকে হারের প্রধান কারণ বলছেন দর্শকরা। প্লেয়ারগুলো মাথা ঠান্ডা রাখতে পারে না, শেষের দিকে আসে মানে ভাবছিল যে 4-6 মেরে খেলাটা জিতবে। সবাই 6 মারতে চাই, আর শুধু 6ই কিন্তু খেলা না, এত বড় মাঠ, সিঙ্গেল 1-2 করে নিলে আপনি ধরেন 4 বলে 4 নিলেন, পঞ্চম বলে একটা বাউন্ডারি হলো 8 রান কিন্তু হয়ে যাইতেছে। এটা খেলতে এখনো ভয় পায় যে হ্যাঁ আমার বিপক্ষ দল কতটা স্ট্রং, এটা যদি আমার সাইকোলজিতে থাকে তাহলে তো আমি ভালো ক্রিকেট খেলতে পারবো না ভাই। বৃষ্টি নামার পর মাঠের মন্থর গতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। যেই ছন্দে শুরু করেছিল সেটারও হয়েছে পতন। ম্যাচ শেষে তাই ভেঙে গেছে সাধারণ দর্শকদের হৃদয়। আমরা অনেক আশা নিয়ে এই যে প্রতিদিন ঠিক আছে আশা, যদিও আশাভঙ্গ হয়, তারপর আবার নতুন আশা নিয়ে আজকে আমরা বসছি যে আজকে আমরা খেলা জিতবই। লিটনের পরবর্তী যে ব্যাটসম্যানগুলো ছিল, আফিফ ছিল, শান্ত ছিল বা মোসাদ্দেক ছিল, তারা কেউই কিন্তু দাঁড়াইতে পারেন। শেষ দিকে একজন অভিজ্ঞ ফিনিশারের শূন্যতা অনুভব করেছেন ভক্তরা। মুশফিক রিয়াদদের অকালে সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি বলে মনে করেন তারা। একটা সিনিয়র প্লেয়ার অবশ্যই দরকার, কারণ হচ্ছে সিনিয়র প্লেয়ার আমরা প্রত্যেকটা টিমে দেখি ভালো দিয়ে একজন সিনিয়র প্লেয়ার থাকে, এখানে আমাদের সাকিব স্যারের কোনো সিনিয়র প্লেয়ার নাই। প্রতিবার ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলা হলে বাংলাদেশ জানি কেনই জিতা ম্যাচও ইচ্ছে করে জানি মানে কেমন তাদের ছন্নছাড়া হয়ে যায়। ভারতের সঙ্গে হারে কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ। টি-20 ফরম্যাটে বিসিবিকে ক্রিকেটার গড়তে হবে, নতুবা শেষ হবে না হারের এই অনন্ত যাত্রা, মনে করেন দর্শকরা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। নারী ফুটবলারদের জন্য এলো খুশির খবর। সাফ জয়ের ইতিহাস গড়া মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করবেন সাবিনাদের সঙ্গে, দেবেন অর্থ পুরস্কার। 19 বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদ খোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছিল অনন্য নজির। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি। অবশেষে আগামী 9 নভেম্বর মিলছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফজয়ী 23 ফুটবলারের সঙ্গে দেখা করবেন তিনি। সময় কাটাবেন সাফজয়ী নারী দলের সঙ্গে। প্রত্যেক ফুটবলার সহ গোটা টিম ম্যানেজমেন্টকে দেবেন অর্থ পুরস্কার। সুইডেনে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন নিয়মিত খেলছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে রয়েছে বাংলাদেশিদের পরিচালিত ব্যাডমিন্টন ক্লাবও। অংশ নেওয়া খেলোয়াড়রা স্বপ্ন দেখছেন সুইডেন জাতীয় ব্যাডমিন্টন দলের হয়ে খেলার। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম ব্যাডমিন্টন। সুইডেনের বিভিন্ন ব্যাডমিন্টন ক্লাবের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশিদের পরিচালিত সুইডেন জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের রেজিস্ট্রেশন করা স্টকহোম স্পেশাল ব্যাডমিন্টন ক্লাব। ক্লাবটি প্রতি বছরই বাংলাদেশিদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এবার এ, বি, সি এবং ডি 4টি ক্যাটাগরিতে 96 জন খেলোয়াড় নিয়ে আয়োজন করা হয় চ্যাম্পিয়ন টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টে খেলা ছাড়াও খেলা দেখতে সুইডেনের বিভিন্ন শহর থেকে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। মহিলা এবং সুইডেনে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের জন্য আলাদা দল গঠন করা হয়। সুইডেনে এই ধরনের একটা উদ্যোগ আসলে একটা অন্যরকম ভিন্ন একটা অভিজ্ঞতা। খুবই ভালো লাগছে, এত পরিমাণ বাঙালিরা এসছে এখানে, এত মানে প্রতি বছরের তুলনায় এবছর আরও লোক বেশি হয়েছে, আশা করি নেক্সট আরও বেশি হবে। বাংলাদেশ কমিউনিটি এরকম অ্যারেঞ্জ করা একটা প্রোগ্রাম মানে টুর্নামেন্ট খুবই ভালো, এবং আমরা চাই যে পরবর্তীতে আরও যাতে এটা স্প্রেড আউট হয় হোল সুইডেনে। হার জিত কোনো ব্যাপার না, কিন্তু এই যে সবাই মিলে আসতে পারতেছে, একটা আনন্দ হচ্ছে, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায় বিদেশের মাটিতে। এখন পর্যন্ত সবকিছু ভালোই যাচ্ছে, সব খেলা হচ্ছে, ইনশাল্লাহ ভালো যাবে। বেস্ট অফ লাক। ক্লাব পর্যায়ে খেলা এসব বাংলাদেশিরা স্বপ্ন দেখছেন সুইডেন জাতীয় দলের হয়ে খেলা। দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা বলছেন এরকম আয়োজন বাংলাদেশিদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখতে পারে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।